স্টুডেন্টস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও লেকচার অফ বাংলাদেশ লার্নিং। আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্সে ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান জেনেটিক্সটা শেষ করে ফেলেছি। শেষ করে আমরা কি দেখেছি ওখানে আমরা ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড ল অফ ডমিনেন্স দেখেছি। এবং আমরা এটা দেখেছি যে হেরিডিটারি ট্রান্সফরমেশন অফ দ্য ক্যারেক্টার্স কী করে পসিবল হয় বাই সিম্পলি এক্সপ্লেনিং দ্য এক্সপেরিমেন্ট ডান বাই মেন্ডেল। এরপরে আমরা জিন ইন্টারাকশনটা দেখতে চাইছি, অর্থাৎ এই যে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, কেন একটা ডমিনেন্ট কেন একটা রিসেসিভ, এই যে ডমিনেন্ট রিসেসিভ দুটো পাশাপাশি থাকলে তাদের যে একটা অন্য ক্যারেক্টারিস্টিক ফিচার আসছে সেইটা, এইগুলো একটা জিন ইন্টারাকশনের জন্য হচ্ছে। তাহলে আমরা এই জিন ইন্টারাকশনের পার্টটা এখানে দেখে নিয়ে এগুলোকে আমরা বলছি অ্যালিলিক ইন্টারাকশন। এই অ্যালিলিক ইন্টারাকশনের ফলে আমরা 9:3:3:1 ফর ডাইহাইব্রিড ক্রস আর 3:1 ফর মোনোহাইব্রিড ক্রস এই রেশিওগুলো পাচ্ছি। কিন্তু হোয়াট হ্যাপেন ইফ নন অ্যালিলিক জিনস আর ইন্টারাক্ট? নন অ্যালিলিক জিনস মানে কোনো একটা আলাদা দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে দুটো জিন আছে, এই দুটো জিন যখন একে আরেকটার সাথে ইন্টারাক্ট করবে তখন তাদের মধ্যে কি চেঞ্জেস হবে, এইটা আমরা যদি একটু দেখি। তাহলে এইটা দেখতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। আমি আগের দিন যখন আগের ভিডিওতে ক্যারেক্টারিস্টিক্স অফ জিন ইন্টারাকশন বলছিলাম, সেখানে আমি একটা বলেছিলাম যে সামটাইমস one gene is suppressing the expression of another gene. তার মানে one gene is suppressed by another gene. আমরা কোডমিনেন্স এবং কোডমিনেন্স এবং ইনকমপ্লিট ডমিনেন্স দেখেছি, যেটাতে আমরা দেখেছি কোনো জায়গায় হয়তো কোনো একটা জিনের এক্সপ্রেশনটা ফুল হচ্ছে না, বা কোনো জায়গায় দুটো জিন প্যারালালি এক্সপ্রেস করছে, এই দুটো ক্যারেক্টার আমরা দেখেছি। এবার যদি আমরা দেখি নন অ্যালিলিক ইন্টারাকশনের ক্ষেত্রে, এই নন অ্যালিলিক ইন্টারাকশনের ক্ষেত্রে কি দেখি না, one gene is suppressed by other gene. তার মানে একটা জিন বা একটা লোকাস যখন আরেকটা জিন বা আরেকটা লোকাস দিয়ে সাপ্রেসড হচ্ছে, মানে one gene is suppressed by other gene। তার মানে একটা জিনের ক্যারেক্টারিস্টিক ফিচার যখন আরেকটা জিন দিয়ে সাপ্রেসড হয়ে যাচ্ছে, তখন আমরা তাদের মধ্যে যে জিন ইন্টারাকশনটা দেখতে পাচ্ছি তাকে আমরা বলি এপিস্ট্যাটিক জিন ইন্টারাকশন। সো দিস ইজ কল্ড এপিস্ট্যাটিক জিন ইন্টারাকশন। তা আমি যখন একটা ক্রোমোজোমের একটা লোকাসের জিন পেয়ারকে নিয়ে ভাবছি, তাহলে সেখানে ডমিনেন্ট থাকতে পারে, আবার রিসেসিভও থাকতে পারে। তাহলে এপিস্টাসিস আমার দু রকমের হতে পারে, একটাকে আমি বলতে পারি ডমিনেন্ট এপিস্টাসিস, একটাকে আমি বলতে পারি রিসেসিভ এপিস্টাসিস। তাহলে ডমিনেন্ট এবং রিসেসিভ এই দুটো এপিস্টাসিস আমরা দেখলাম। তাহলে নন অ্যালিলিক জিন ইন্টারাকশনের মধ্যে আমরা এপিস্টাসিসকে এমন এক এপিস্টাসিস, এটা একটা এমন ইন্টারাকশন যে ইন্টারাকশনে একটা জিন প্রোডাক্ট সবসময় আরেকটা জিন প্রোডাক্টকে সাপ্রেস করে দেয়। তাহলে ওয়ান জিন প্রোডাক্ট ইজ বিং সাপ্রেসড বাই দ্য অ্যাকশন অফ আদার জিন প্রোডাক্ট। এবার যে জিনটা one gene is suppressed by other, তার মানে the gene or locus which suppressed by other is called hypostatic gene। তাকে আমরা বলছি হাইপোস্ট্যাটিক জিন। তাহলে হাইপোস্ট্যাটিক জিন কাকে বলছি? ইন এ নন অ্যালিলিক জিন ইন্টারাকশন। আমি আবার বলছি যে এগুলো সেরকম কোনো ডেফিনেশন হয় না, বাট স্টিল যদি আমরা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি এর ডেফিনেশনটা পাবো না, আমরা পাবো যে ইন এ নন অ্যালিলিক জিন ইন্টারাকশন where one gene is suppressed by the action of one gene is suppressed by the action of other gene. One gene is suppressed by the action of other gene known as epistasis।
একে আমরা বলছি এপিস্টাসিস জিন ইন্টারাকশন। তার মানে ইন এ নন অ্যালেলিক জিন ইন্টারাকশন where one gene is suppressed by the action of other gene known as epistasis, and in this reaction the gene locus which is suppressed by the other is called hypostatic, or the suppressed gene, the suppressed gene is called the hypostatic gene, আর যে জিনটা সাপ্রেস করবে, the gene which responsible for this suppression, এটাকে আমরা বলছি এপিস্টাটিক জিন। এটা আমরা বলছি এপিস্টাটিক জিন। তার মানে আমরা এপিস্টাসিসের ক্ষেত্রে, নন অ্যালেলিক জিন ইন্টারাকশনের ক্ষেত্রে, যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট যে জিন ইন্টারাকশনটা, সেই সবথেকে ইম্পর্টেন্ট জিন ইন্টারাকশনটাকে আমরা বললাম এপিস্টাটিক জিন ইন্টারাকশন। এই এপিস্টাটিক জিন ইন্টারাকশন, এই এপিস্টাটিক জিন ইন্টারাকশনকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ডমিনেন্ট ইন্টারাকশন, আরেকটাকে আমরা বলি রিসেসিভ ইন্টারাকশন। যেটা ডমিনেন্ট ইন্টারাকশন, সেখানে একটা ডমিনেন্ট জিন আরেকটা ডমিনেন্ট জিনকে এফেক্ট করে, আর যেটা রিসেসিভ ইন্টারাকশন, সেখানে একটা রিসেসিভ জিন আরেকটা ডমিনেন্ট জিনের এক্সপ্রেশনটাকে সাপ্রেস করছে। এবার এই এপিস্টাটিক জিনের দুটো কম্পোনেন্ট, মানে এখানে যদি আমরা কম্পোনেন্ট ভাবি, দুটো কম্পোনেন্ট, একটা পার্টকে আমরা বলি হাইপোস্ট্যাটিক জিন, যেটা সাপ্রেসড হচ্ছে সেটা হাইপোস্ট্যাটিক জিন, আরেকটাকে আমরা বলি এপিস্ট্যাটিক জিন, যেটা সাপ্রেস করছে সেটাকে আমরা বলি এপিস্ট্যাটিক জিন। এবার এই হাইপোস্ট্যাটিক আর এপিস্ট্যাটিক, এই দুটো জিনের যে ইন্টারাকশন, সেটাকে আমরা বলছি এপিস্টাসিস। এবার আমরা একটা মেন্ডেলিয়ান জেনেটিক্স, মানে মেন্ডেলিয়ান সিস্টেম দিয়ে যদি ডমিনেন্ট এবং রিসেসিভ এই দুটো এপিস্টাসিস দেখি, তাহলে আমরা বুঝবো যে এখানে অ্যাকশনটা কেমন করে হচ্ছে। আমরা তাহলে একটা চেকার বোর্ড করি, এই চেকার বোর্ড করে আমরা বুঝতে পারবো কি করে হচ্ছে। তাহলে পরে এটা হচ্ছে একটা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের একটা চেকার বোর্ড। তোমরা এখানে সবাই জানো যে এই চেকার বোর্ডটাতে ক্যাপিটাল এ হচ্ছে ডমিনেন্ট and it represents tall, আমি ধরে নিলাম, small a recessive, it represents dwarf, capital B আবার again dominant, represents smooth seat board, আর small b recessive, it represents wrinkle সিট। এটা কনভেনশনাল মেথডে যেটা আমরা বলি। তাহলে সেই রকম যদি হয়, তাহলে এখানে আমরা পেয়েছিলাম টল স্মুথ, এখানেও টল স্মুথ, এখানেও টল স্মুথ, এখানেও টল স্মুথ, টল স্মুথ, টল রিঙ্কল, টল স্মুথ, টল রিঙ্কল, টল স্মুথ, টল স্মুথ, টল স্মুথ, ডোয়ার্ফ স্মুথ, ডোয়ার্ফ স্মুথ, ডোয়ার্ফ স্মুথ, এখানে ছিল টল রিঙ্কল, আর এখানে হলো ডোয়ার্ফ রিঙ্কল। এই আমরা পেয়েছি। এটাকে আমরা 9:3:3:1 ভেঙেছি। তাহলে ps আমরা পেয়েছিলাম 9, pw আমরা পেয়েছি 3, ds আমরা পেয়েছি 3, আর dw আমরা পেয়েছি 1। তার মানে টল স্মুথ হয়েছে 9, টল রিঙ্কল হয়েছে 3, ডোয়ার্ফ স্মুথ হয়েছে 3 and ডোয়ার্ফ রিঙ্কল 1। এই হচ্ছে আমার টোটাল 9:3:3:1 এর ডিনোমিনেশন। আমরা কিরকম করে কি করেছি ভাগটা। আর এটা হচ্ছে ডোয়ার্ফ এবং টল এবং ডমিনেন্ট এবং রিসেসিভ, যেটা টল এবং ডোয়ার্ফকে রিপ্রেজেন্ট করছে। এবার যদি এখানে জিন ইন্টারাকশন হয়, এবং এই জিন ইন্টারাকশনটা যদি এরকম হয় যে ক্যাপিটাল বি ইজ সাপ্রেসড
বাই ক্যাপিটাল এ। যেখানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই কম্বিনেশন থাকবে সেখানে আমরা বি কে রিপ্রেজেন্টেশন পাবো না। তার মানে বি ইজ বিং সাপ্রেসড বাই ক্যাপিটাল এ। তার মানে বিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক আর ক্যাপিটাল এ এটা হচ্ছে এপিস্ট্যাটিক। তাহলে যদি এইরকম হয় যে যেখানে আমরা বি পাবো না, তাহলে এই জায়গাটাতে আমার টল আর স্মুথ পাওয়ার কথা, আমি এখানেও আমার টল আর স্মুথ পাওয়ার কথা। এই যতগুলো টিএস আছে এই সবগুলো টিএস এ কিন্তু আমার টল আর স্মুথ পাওয়ার কথা। কিন্তু অদ্ভুতভাবে এই প্রত্যেকটা জায়গাতেই যেহেতু আমি টল এবং স্মুথ পাচ্ছি, তার মানে একটা ক্যাপিটাল এ আর একটা ক্যাপিটাল বি এর আমি কম্বিনেশন পাচ্ছি। যখনই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কম্বিনেশনে থাকবে তখনই আমরা ক্যাপিটাল বি কে হাইপোস্ট্যাটিক পজিশনে যেতে দেখবো আর ক্যাপিটাল এ কে এপিস্ট্যাটিক পজিশনে যেতে দেখবো। মানে ক্যাপিটাল এ ইজ সাপ্রেসিং দ্য এক্সপ্রেশন অফ ক্যাপিটাল বি। তাহলে ক্যাপিটাল এ সবসময় ক্যাপিটাল বি এর এক্সপ্রেশনটাকে সাপ্রেস করে দেবে। তাহলে তাই যদি হয়, তাহলে ধরো এইরকম একটা কন্ডিশন, এই কন্ডিশনে যদি ক্যাপিটাল এ ইজ সাপ্রেসিং ক্যাপিটাল বি, তাহলে আমার কি হবে? ক্যাপিটাল বি এর ক্যারেক্টারটা আমার এক্সপ্রেস হবে না, তাহলে আমার শুধু স্মল বি এর ক্যারেক্টারটা আমি পাবো। তাই তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই জায়গাটা কি হবে? স্যার এই জায়গাটা কি হবে? এই জায়গাগুলোতে ক্যাপিটাল বি এর কোনো এক্সপ্রেশন হবে না। এই জায়গাটায়, এই তিনটে জায়গায় ক্যাপিটাল বি এর কোনো এক্সপ্রেশন হবে না। তাহলে এই তিনটে জায়গায় ক্যাপিটাল বি এর এক্সপ্রেশন না হওয়ার ফলে মনে রাখতে হবে, আমি যে এখানে টল স্মুথ বা টল রিঙ্কল বলছি, এটা হচ্ছে একটা ফেনোটাইপিক চেঞ্জ। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেই ফেনোটাইপিক গ্রুপের একটা জিনোটাইপিক কম্বিনেশন। আমি এখানে টোটাল 9টা মানে 16টার মধ্যে 9টা অর্গানিজম পাবো টল আর স্মুথ। জেনারেলি আমি 9টা অর্গানিজম পাবো টল আর স্মুথ। এই 9টার মধ্যে যদি একটার এই বিবি এক্সপ্রেস না করে, তাহলে সেটা আমার ফেনোটাইপিক দেখে ধরার কোনো জায়গা নেই। আমার যদি এখানে একটা বিবি সাপোজ ধরো তোমার এই বিবিটা এক্সপ্রেস করছে না, তাহলে আমার এই ফেনোটাইপ থেকে কখনই বোঝার উপায় নেই যে নাই তোমার কোনো মানে একটা গ্রুপের বি এক্সপ্রেস করছে না, কারণ সব জায়গাতে আমি টল আর স্মুথই পাবো। তাহলে আমার কি পাওয়ার কথা? আমি দেখব যে আমার এই যে টল আর স্মুথের ক্ষেত্রে বি এর কোনো এক্সপ্রেশন হবে না, হবে স্মল বি এর এক্সপ্রেশন। তার মানে এই ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এটা যে এক্সপ্রেশনটা দেবে, এই এক্সপ্রেশনটা বাকি 9টার মধ্যেও আমি তাই পাবো। তার মানে এই 9টা আর 3টে 12টার ক্যারেক্টার এক হবে। কি ক্যারেক্টার এক হবে? ফেনোটাইপিক ক্যারেক্টার এক হবে। জিনোটাইপিক কম্বিনেশনটা এটা। এই জিনোটাইপিক কম্বিনেশন দেখে আমি বলছি থিওরিটিক্যালি যে ক্যাপিটাল এ ইজ এপিস্ট্যাটিক টু ক্যাপিটাল বি। তার মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর ক্যারেক্টারকে মানে সাপ্রেস করে দিয়েছে, ক্যাপিটাল বি এখানে এক্সপ্রেস হতে পারছে না। তাই যদি হয় তাহলে পরে আমি এখানে ক্যাপিটাল বি এর কোনো ক্যারেক্টার পাবো না, বা ক্যাপিটাল বি এর তরফ থেকে আমি কোনো প্রোটিন পাবো না। অ্যাকচুয়ালি এগুলো সবই হচ্ছে একটা ফ্যাক্টর বা জিন, যেগুলো আইদার মানে হোমোলোগাস কন্ডিশনের ক্রোমোজোমের মধ্যে থাকবে বা নন হোমোলোগাস কন্ডিশনের ক্রোমোজোমের মধ্যে থাকবে, অ্যালিলিক পেয়ারে থাকবে। এবার এদের ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, they are actually the factor or gene which carries this particular character or trait. এই পার্টিকুলার ক্যারেক্টার বা ট্রেট বহনকারী জিনটা হচ্ছে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি স্মল এ বা স্মল বি। তাহলে যেখানে আমি ক্যাপিটাল বির এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, সেখানে কি হচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে এই ক্যাপিটাল বি এই যে জিন অংশটুকু রয়েছে, এই জিন অংশটুকু তার রিপ্রেজেন্টিং অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে না। তাহলে তার রিপ্রেজেন্টিং অ্যামাইনো অ্যাসিড না তৈরি করার ফলে এর কোনো এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তার পাশাপাশি এখানে স্মল বি এর এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে যদি আমি এক জায়গায় রেখে দিই, আমি সবসময় স্মল বি কে দেখতে পাবো, কারণ ক্যাপিটাল বি তো নিজেকে এক্সপ্রেস করছেই না, সে তো হাইপোস্ট্যাটিক হয়ে রয়েছে বাই ক্যাপিটাল এ। তাহলে আমি ক্যাপিটাল বি এর জায়গায় স্মল বি এর এক্সপ্রেশনটা দেখতে পাবো। তা সেই জন্য আমি এখানে এই 9টা ক্যারেক্টারের 12টা ক্যারেক্টারের মধ্যে এই ক্যারেক্টারটা অর্থাৎ কিনা টল রিঙ্কলকেই 12টা দেখতে পাবো, কারণ স্মুথনেসের জন্য দায়ী যে জিন বি, that is hypostatic gene and it is hypostatic by capital A.
তাহলে ক্যাপিটাল এ থাকার জন্য ক্যাপিটাল বি নিজে এক্সপ্রেস করতে পারছে না, ফলে আমরা স্মল বির এক্সপ্রেশনটা দেখছি। তাই যদি দেখি তাহলে এই টোটাল এই 12টাকে আমি বলবো 12টা থাকবে, মানে 9টা আর 3টে 12টা, এটাকে আমরা বলবো ডুয়ার্ফ রিঙ্কেল। এই টোটাল 12টা হবে ডুয়ার্ফ স্মুথ। এই টোটাল 12টা হবে ডুয়ার্ফ স্মুথ বা ডুয়ার্ফ রিঙ্কেল। ডুয়ার্ফ স্মুথ কোনটা? ডুয়ার্ফ স্মুথ এটা হবে না, তাহলে আমার ডুয়ার্ফ রিঙ্কেল। কেন ডুয়ার্ফ রিঙ্কেল হবে? কারণ এটা ডুয়ার্ফ রিঙ্কেলের ক্যারেক্টার, এটা ডুয়ার্ফ রিঙ্কেলের ক্যারেক্টার, টল রিঙ্কেলের ক্যারেক্টার। তাহলে আমি এপিস্ট্যাটিক জিন যখন হবে সেক্ষেত্রে আমরা টল রিঙ্কেল ক্যারেক্টারটা দেখব। তাহলে এই 12টার মধ্যে আমি একই ক্যারেক্টার দেখতে পাবো। তাহলে আমি কনক্লুশনে কি জানতে পারি? আমি এটা এই ছকটার কনক্লুশনে আমরা কি জানতে পারি? এই ছকটার কনক্লুশনে আমরা জানতে পারি যে as capital A is epistatic to capital B, hence all capital A dash capital B dash combination always form combination always forms character similar with কার সঙ্গে? না, ক্যারেক্টার similar with we always form a character similar with the heterozygotic combination. এই হেটারোজাইগোটিক কম্বিনেশনের সঙ্গে তারা সিমিলার থাকে। এই হেটারোজাইগোটিক কম্বিনেশনটা কি? না, টল রিঙ্কেল। Why? Because B is suppressed. Why? না, as because B is suppressed. এখানে B suppressed হয়ে যাচ্ছে বলে আমরা স্মল b এক্সপ্রেশনটাকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আবার কি হবে? 9 আর 3 মিশে কি হলো? 12:4:1, 12:3:1। এখানে থিটা ডাউন যেরকম ছিল সেরকম থাকবে, এটা তো ডুয়ার্ফ রিঙ্কেল যেরকম হবে। তাহলে এখানে আমরা 12:3:1 পেলাম। তাহলে যদি আমাকে 12:3:1 দেয় তাহলে বুঝতে হবে এটা আমাকে ডমিনেন্ট এপিস্ট্যাসিসের ব্যাখ্যা করতে হচ্ছে, আর এটা হচ্ছে ডমিনেন্ট এপিস্ট্যাসিসের। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরবর্তীকালে রিসেসিভ এপিস্ট্যাসিস। আমরা রিসেসিভ এপিস্ট্যাসিস দেখি। তাহলে ডমিনেন্ট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ডমিনেন্ট এ থাকলে ক্যাপিটাল বি সাপ্রেসড হয়ে যাবে, তাহলে রিসেসিভ এপিস্ট্যাসিসে বলছে যখন দুটো ডবল রিসেসিভ প্যারেন্ট থাকবে। রিসেসিভ মানে হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ স্মল, যখন দুটো ডবল রিসেসিভ প্যারেন্ট এক জায়গায় থাকবে তখন কিন্তু আমরা ক্যাপিটাল বি কে এক্সপ্রেস হতে দেব না। তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল বি ইজ সাপ্রেসড বাই দ্য অ্যাকশন অফ রিসেসিভ জিন। এই রিসেসিভ জিন হচ্ছে কোনটা? এটা হচ্ছে রিসেসিভ জিন। এই রিসেসিভ জিন দিয়ে ক্যাপিটাল বি এর যে এক্সপ্রেশনটা থাকবে সেটা সাপ্রেসড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর বি তো অলওয়েজ হাইপোস্ট্যাটিক জিন। তাহলে এইটা যদি হয় তাহলে আমার এই জায়গাতে ক্যাপিটাল বি পাবো না, এখানে পাবো না, এখানে পাবো না। তাহলে এই যে পার্টিকুলার পার্টটা থাকবে, এই পার্টিকুলার পার্টে আমি শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে পাবো কি পাবো? ডুয়ার্ফ রিঙ্কেল, জাস্ট লাইক দ্য পিওর ডুয়ার্ফ রিঙ্কেল ক্যারেক্টার। পিওর ডুয়ার্ফ রিঙ্কেলের মতন এই দুটো জায়গায় আমরা পাবো। তাহলে যদি এইরকম কন্ডিশন যেটা আছে, ধরো এই তো 3টে কন্ডিশন আছে, এই 3টে কন্ডিশনের মধ্যে এখানে আমরা বি এর এক্সপ্রেশন পাবো না, এখানে বি এর এক্সপ্রেশন পাবো না, এখানে বি এর এক্সপ্রেশন পাবো না। তাহলে এই দুটো জায়গায় আমি কি পাবো? ডুয়ার্ফ আর রিঙ্কেল, যেহেতু বি রিঙ্কেলকে রিপ্রেজেন্ট করছে। আর এইটা জায়গায় আমরা কি পাবো? এখানে আমি পাবো ডুয়ার্ফ, আর এটা ড্যাশই থাকবে কারণ এখানে দুটো ক্যাপিটাল বি রয়েছে। কিন্তু আবার আমি বলছি যে কোয়ালিটিটা অ্যাপিয়ার করবে সেটা একটা ফেনোটাইপিক কোয়ালিটি,
সেই কোয়ালিটির মধ্যে তিনটে জিনের মধ্যে দুটো জিন প্রোডাক্ট হচ্ছে ডুয়ার্ফ আর রিঙ্কল, তার মানে আমার প্রোডাক্ট ডুয়ার্ফ আর রিঙ্কল হবে। এবার কতগুলো জিনের প্রোডাক্ট, কটা জিনের এক্সপ্রেশন হলো না কটা জিনের এক্সপ্রেশন হলো, সেটা তো আমি আর ফেনোটাইপ দেখে বিচার করতে পারবো না, সেটা আমাকে জিনোটাইপিক কম্বিনেশন দেখে বলতে হবে। আমি জিনোটাইপিক কম্বিনেশন দেখে বললাম যে ক্যাপিটাল স্মলেস্ট ক্যাপিটাল বি ইজ সাপ্রেসড বাই ডাবল রিসেসিভ জিন, তো ডাবল রিসেসিভ জিনটাই এক্সপ্রেস করবে, দ্যাট ইজ ডুয়ার্ফ হবে। কিন্তু রিঙ্কল যেটা হবার কথা সেটা এখানে হবে না, যেহেতু এখানে ক্যাপিটাল বি এর কোনো এক্সপ্রেশন যাবে না। তাহলে এখানে ক্যাপিটাল বি এক্সপ্রেশন লেস, আর বাকি দুটোতে স্মল বি ইজ এক্সপ্রেসড উইথ স্মল এ, জাস্ট লাইক দ্য পিওর প্যারেন্ট। তাহলে সেক্ষেত্রে আমার এই তিনটের ক্যারেক্টার এক হবে, হয়ে গেল। তাহলে এই তিনটের ক্যারেক্টার যদি আমার কাছে এক হয়ে যায়, তাহলে আমি কি পাবো? আগেরটা আমি কত পেয়েছিলাম? ডমিনেন্ট এপিস্টাসিসের ক্ষেত্রে পেয়েছিলাম 12:3:1, আর এখানে আমি পাবো 9:3:4। Why 4? Because these four characters are same. তোমাদের কাছে এখনই একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এক্ষেত্রে কি আগের তার মানে এটা কি 12:4 হলো? না, এটা 12:4 হলো না, 12:3:1 এটা আলাদা রেশিও, যেটাকে আমরা ডমিনেন্ট এপিস্টাসিস বলছি। আর 9:3:4 এটা আলাদা রেশিও, এটাকে আমরা রেসিসিভ এপিস্টাসিস বলছি। তাহলে ডমিনেন্ট এপিস্টাসিসের ক্ষেত্রে একটা ডমিনেন্ট জিন আরেকটা ডমিনেন্ট জিনকে সাপ্রেস করে দেবে, আর রিসেসিভ এপিস্টাসিসের ক্ষেত্রে একটা ডাবল রিসেসিভ প্যারেন্ট বা রিসেসিভ জিন আরেকটা ডমিনেন্ট জিনের এক্সপ্রেশনটাকে আটকে দেবে। তাহলে যদি আমার কম্বিনেশনটা এরকম হয়, তাহলেও কি আমি ডুয়ার্ফ রিঙ্কল পাবো? উত্তরটা হবে না, এখানে আমি ডুয়ার্ফ রিঙ্কল পাবো না, কারণ আমাকে বলেছে এ ইজ এপিস্ট্যাটিক টু বি, ক্যাপিটাল এ বা স্মল এ ইজ এপিস্ট্যাটিক টু বি। কখনোই কিন্তু ক্যাপিটাল এ বা স্মল এ একে অপরের উপরে এপিস্ট্যাটিক নয়। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল এ যেহেতু আছে, তাই ক্যাপিটাল এ স্মল এর মধ্যে ক্যাপিটাল এ এক্সপ্রেসড হবে, আমি ফেনোটাইপ পাবো টল। কিন্তু ক্যাপিটাল বি যেহেতু সাপ্রেসড হয়ে যাচ্ছে, তাই ক্যাপিটাল বি এখানে আমি কোনো এক্সপ্রেশন পাবো না, এখানে আমি পাবো রিঙ্কল। তাই এই কম্বিনেশনটা ডমিনেন্ট এপিস্টাসিসের ক্ষেত্রে এসেছিল টল রিঙ্কল। কিন্তু যখনই এটাকে আমি রিসেসিভ এপিস্টাসিসের পার্সপেক্টিভে দেখব, তখন দেখব এটা হবে টল স্মুথ। কেন স্যার টল স্মুথ হলো? কারণ রিসেসিভ এপিস্টাসিসের double recessive parent is suppressing the expression of another gene. তার মানে দুটো স্মল এ থাকলে ডাবল রিসেসিভ প্যারেন্ট যদি হয়, যেটা এখানে ছিল, ডাবল রিসেসিভ প্যারেন্ট যদি হয়, তাহলেই কিন্তু সে এই ক্যাপিটাল বি এর এক্সপ্রেশনটাকে কেটে দেবে এবং তার ফলে আমরা স্মল বি এর এক্সপ্রেশন দেখতে পাবো। তাহলে এখানেও আমি স্মল বি এর এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এখানেও আমি স্মল বি এর এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তো অবভিয়াসলি এখানেও আমি স্মল বি এর এক্সপ্রেশন দেখতে পাবো। কিন্তু এই যে পার্টটা ছিল যেখানে স্মল এ ক্যাপিটাল বি ছিল, এখানে আমি শুধু স্মল এর ডুয়ার্ফের ক্যারেক্টারটা পাবো। তাহলে ডুয়ার্ফের ক্যারেক্টারটা 4টের মধ্যে 4টেতে, আর রিঙ্কলের ক্যারেক্টারটা 4টের মধ্যে আমি 3টেতে পাবো। যার ফলে যে ফেনোটাইপিক এক্সপ্রেশনটা হবে, সেই ফেনোটাইপিক এক্সপ্রেশনটা দেখে আমি বুঝতে পারবো না যে এর জেনোটাইপিক চেঞ্জ কীরকম হয়। এই ধরনের না বোঝার কারণেই কিন্তু এই জায়গাটুকে মেন্ডেল তার পেপারে সাইড করেন। তাহলে এখানে আমি কি পাবো? 9:3:4। তাহলে ডমিনেন্ট এপিস্টাসিসের জায়গায় 12:3:1, আর রিসেসিভের জায়গায় 9:3:4। এইটা হচ্ছে আমার দুটো এপিস্টাটিক রিয়েকশন। এটাকে আমরা বলছি ডমিনেন্ট এপিস্টাসিস, এটাকে আমরা বলছি রিসেসিভ এপিস্টাসিস। তাহলে ডমিনেন্ট এবং রিসেসিভ এপিস্টাসিস, এর থেকে আমরা কিসে আসবো? ডমিনেন্ট এবং রিসেসিভ এপিস্টাসিস, এইখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, যে কনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কনক্লুশন। সেই কনক্লুশনটা হচ্ছে যে নন অ্যালিলিক জিন ইন্টারঅ্যাকশনে particular one gene is responsible for changes. নন অ্যালিলিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে পার্টিকুলার একটা জিনই কিন্তু চেঞ্জের জন্য দায়ী থাকবে। যেমন ডমিনেন্টের ক্ষেত্রে ক্যাপিটাল এ
for dominant and small a for recessive. ক্যাপিটাল এ একটার ক্ষেত্রে হবে, ক্যাপিটাল বি একটার ক্ষেত্রে, স্মল এ একটার ক্ষেত্রে হবে। এইটা হচ্ছে নন অ্যালিলিক ইন্টারঅ্যাকশন থেকে যে কনক্লুশনটা পাই আমরা সেটা। তাহলে নন অ্যালিলিক ইন্টারঅ্যাকশনকে এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স বলে। সেখানে আমরা টোটাল 3টে রেশিও পেলাম। একটা রেশিওকে আমরা বললাম 9:3:4 যেটা হচ্ছে রিসেসিভ এপিস্টাসিস, একটাকে আমরা বললাম 12:3:1 যেটা ডমিনেন্ট এপিস্টাসিস। আরেকটা ক্ষেত্রে আমি দেখছি 1:2:1 দেখেছি মনোকটের ক্ষেত্রে। এই দুটো মানে এক্সটেনশনের ক্ষেত্রে একই রকম দেখেছি। একটাকে আমরা বলছি ইনকমপ্লিট ডমিনেন্স, একটাকে আমি বলছি সিডো ডমিনেন্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার নন অ্যালিলিক জিন ইন্টারঅ্যাকশনের দুটো পার্ট, যেটা এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান ইন্টারঅ্যাকশনের মধ্যে আমরা রাখতে পারছি।